সুপ্রিয় দর্শক, এটিএন বাংলা সাপ্তাহিক আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় কোম্পানি আইন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইউসুফ খান রাজীব। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। ব্যারিস্টার রাজীব, প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে কোম্পানি গঠনের প্রক্রিয়া হিসেবে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এবং মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন প্রস্তুত করার প্রয়োজন রয়েছে। এই দুইটি ডকুমেন্টের মধ্যে পার্থক্যটি কোথায়? যে কেউ কোম্পানি ফর্ম করতে হলে জি, দিজ আর দ্য টু চার্টার্স, সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ডকুমেন্টস। তো এগুলা কোম্পানি আইনের সেকশন 5 থেকে সেকশন 19 পর্যন্ত কিভাবে করতে হবে বলা আছে। সেকশন 6-এ বলা আছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের কথা এবং কি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে ইনক্লুড করতে হবে। মেইনলি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে কোম্পানির বেসিক সব ইনফরমেশন ওইখানে ইনক্লুড করতে হয়। সেটা হলো কোম্পানির নেম হুইচ ইজ ইউনিক, কারণ একটা কোম্পানির নামের সাথে আরেকটা কোম্পানির নাম কখনো এক হবে না। তবে ক্লিয়ারেন্স জয়েন্ট স্টক থেকে নেম ক্লিয়ারেন্স নিতে হয়, আগে ক্লিয়ারেন্স নিতে হয়, নিয়ে তারপরে কোম্পানির নেম, কোম্পানির রেজিস্টার্ড অ্যাড্রেস, রেজিস্টার্ড ঠিকানা যেটা বা মূল ব্যবসায়িক ঠিকানা এক্স্যাক্টলি যেখানে কোম্পানি ওরা অপারেট করবে। থার্ডলি হলো অবজেক্ট ক্লজ, কোম্পানি কি ব্যবসা করবে, কার সাথে ব্যবসা করবে, এগুলো থাকতে হবে। তারপরে আমি আরেকটা জিনিস সেটা মিস করে গেছি, নামের পিছনে কিন্তু অবশ্যই লিমিটেড ওই কথাটা থাকতে হবে। কোম্পানি নেম অ্যান্ড লিমিটেড, লাইবিলিটি অফ দ্য শেয়ার হোল্ডার্স উইল বি লিমিটেড, এটাও থাকতে হবে, এটিও মেমোরেন্ডামে থাকতে হবে। এগুলো দিজ আর দ্য মেইন ক্লজেস যেগুলো মেমোরেন্ডামে আরও আছে, এগুলো মেইন ক্লজেস, এগুলো মেমোরেন্ডামে থাকতে হবে। এখন আসি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনটা মেইনলি কোম্পানি আইনের শিডিউল 1-এ এটার ফরম্যাট দেয়াই আছে। তো যে কোনো কোম্পানি চাইলে পুরো ফরম্যাটটা ফলো করতে পারে, চাইলে ওনারা দুই একটা জিনিস ওখান থেকে বাদও দিতে পারে। এটাতে অ্যাকচুয়ালি নতুন করে তেমন কিছু, জাস্ট শিডিউল 1-এ যেটা আছে এটা হলো রুলস অ্যান্ড গাইডলাইন্স, যে একটা কোম্পানি কিভাবে অপারেট করবে, ডাইরেক্টরসদের ইন্টারনালি এটি কিভাবে রান করবে, এক্স্যাক্টলি কিভাবে মিটিং করবে, অডিটর কি করবে না করবে, অ্যাকাউন্টেন্ট কি করবে না করবে, এগুলো সবকিছু, চেয়ারম্যানের ক্ষমতা কি হবে, ম্যানেজিং ডিরেক্টরের ক্ষমতা কি হবে, এগুলো সবকিছু আর্টিকেলে ইনক্লুড হবে। তাহলে কিভাবে বোর্ড মিটিং করা হবে, বোর্ড মিটিং হবে, আইনে স্পষ্ট আছে যে দিস আর দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্টস, বাট এগুলো দুইটা ডিফারেন্ট ডকুমেন্ট। আরেকটি বিষয় যেটি চলে আসে কোম্পানি ফরমেশনের ক্ষেত্রে, সেটি হচ্ছে অথরাইজড ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল। এই দুইটির মধ্যে মূল পার্থক্যটি কোথায়? আমি একটু আগে যেটা বলছিলাম, মেমোরেন্ডামে কিন্তু ওটা উল্লেখ থাকতে হবে, অথরাইজড অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল, মেমোরেন্ডামে এটা উল্লেখ থাকে। এখন অথরাইজড ক্যাপিটাল হলো, সাপোজ আপনার মেমোরেন্ডামে আপনি উল্লেখ করলেন যে দ্য ক্যাপিটাল অফ দ্য কোম্পানি উইল বি 100 টাকা, ঠিক আছে। অথরাইজড ক্যাপিটাল সেটাই, আপনি যত শেয়ারই ইস্যু করেন না কেন, আপনি 200 শেয়ার ইস্যু করলেন, কিন্তু আপনার শেয়ারগুলোর ভ্যালু তাহলে 200 যদি ইস্যু করেন তাহলে 50 পয়সার বেশি হইতে পারবে না। ওই 100 টাকা কখনো ক্রস করতে পারবে না। এটা হলো অথরাইজড শেয়ার ক্যাপিটাল। আর পেইড আপটা হলো, আপনি 10 জনের কাছে 100 শেয়ার বিক্রি করলেন, ওই 10 জন আপনার 50 টাকা দিল, দ্যাটস দ্য পেইড আপ ক্যাপিটাল। সো দুইটা দুই জিনিস। আমরা কিছু কোম্পানির ক্ষেত্রে দেখি যে তারা অথরাইজড ক্যাপিটাল একটি উল্লেখ করেছে, কিন্তু তাদের বিনিয়োগ কিন্তু এর থেকে অনেক বেশি কোম্পানি। এটি কি করার কোনো সুযোগ রয়েছে কিনা? এটা পরবর্তীতে ওনারা মেমোরেন্ডামে তো এটা অ্যাকচুয়ালি রেস্ট্রিকশন আছে, সুনির্দিষ্টভাবে বলা আছে, ঠিক আছে। এটা যদি ওনারা করে ফেলে তো এটা পরবর্তীতে আরজেসির কাছে যখন যায়, আরজেসি কিন্তু এটা নর্মালি অ্যালাউ করে না, কারণ ওনাদের সেই ক্ষমতাও নাই। এটা কোর্টের কাছে যেতে হয়, কোর্ট সব কিছু কনসিডার করে যদি অর্ডার দেয়, দেন ওই মেমোরেন্ডামের ওই জায়গাটা অল্টার করে দিলে দেন ইট উইল বি ওকে। কয়জন ব্যক্তি মিলে প্রাইভেট কোম্পানি করতে পারে? মিনিমাম 2। আর বর্তমানে আমরা একটি বিদ্যমান আইন সংশোধন হয়েছে যেখানে বলা হয়েছে 1% কোম্পানির সুযোগ রয়েছে। এটি সম্পর্কে জানতে চাচ্ছিলাম। এটা কোভিডের কারণে, এটা একটা আমাদের দেশে যেহেতু একটা সবকিছু লকডাউন হয়ে গেছিল, ঠিক আছে, অনেক কোম্পানি প্রপারলি রান করছিল না, ঠিক আছে। সো সেটা সরকার
লেজিসলেচার, আমি সরকার বলবো না, লেজিসলেচার ওনারা সব সিচুয়েশন কনসিডার করে ওনারা কোম্পানি আইনে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট 2020-তে এনে এই জিনিসটা সেকশন 11AC, যে একক ব্যক্তি কোম্পানি করার সুযোগ দেওয়া একজন হয়েছে, ব্যক্তি এটা করতে পারবে মিনিমাম 2.5 মিলিয়ন টাকা, মানে 25 লাখ টাকা পেইড আপ ক্যাপিটাল থাকতে হবে। আর এটা যদি 5 crore ক্রস করে দেন ইট হ্যাজ টু অথরাইজড এর বিষয়ে কি কোনো আইনে উল্লেখ করা হয়েছে? পেইড আপ ক্যাপিটাল মিনিমাম 2.5 মিলিয়ন মানে টাকা হতে হবে। আর যদি এটা 5 crore ক্রস করে, দ্যাটস 50 মিলিয়ন, তাহলে ইট হ্যাজ টু বি কনভার্টেড টু আদার ফর্মস অফ কোম্পানিজ। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা, ওই যে আবার মেমোরান্ডামে আসি, এখানে যেহেতু একজন ব্যক্তিই থাকবে, মেমোরান্ডামে একজন নমিনি কনসেন্ট, সে আমি কোম্পানিটা ফর্ম করছি অ্যান্ড আই এম মেকিং ইউ দ্য নমিনি ইন মাই অ্যাবসেন্স, ওইটা সব কিছু আপনার কাছে চলে যাবে। ওই মেমোরান্ডাম ওইটা ইনক্লুড করে দিতে হবে নমিনি, বাকি সবগুলোতে থাকবে, এখানে একজন নমিনি অবশ্যই নির্ধারণ করে দিতে হবে। জি, আমরা জানি যে প্রত্যেক কোম্পানিকে বাৎসরিক রিটার্ন জমা দিতে হয়। এই রিটার্নে কি কি বিষয়বস্তুগুলো থাকতে হবে? আচ্ছা, রিটার্ন, ব্যালেন্স শিট, একটা কোম্পানির ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এক্সপেন্ডিচার, এগুলো এভরিথিং থাকবে। এটা এজিএম এ প্লেস করতে হবে। এজিএম এ এটা অ্যাপ্রুভ হওয়ার পরে উইদিন 30 ডেজ, নট ওয়ার্কিং ডেজ, 30 ডেজ আপনাকে এটা আরজিএসসিতে দিতে হবে। এখন আপনি যদি এটা দিতে ফেল করেন, সেক্ষেত্রে এটা সেকশন 190 সাবসেকশন 3 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট, ওখানে বলা হয়েছে এভরি ডিফল্টিং ডের জন্য 100 টাকা করে ফাইন করবে। এটা কোম্পানির উপরও করবে এবং দ্য অফিসিয়ালস অ্যান্ড এনিওয়ান এলস হু ইজ ইনভলভড উইথ দিস ডিফল্ট উইল অলসো বি সাবজেক্ট টু দ্য প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি দুটোই প্রযোজ্য। এক্স্যাক্টলি। জি, প্রত্যেক কোম্পানিকে অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হয়, এটি পাবলিক লিমিটেড কোম্পানি হোক বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক। অ্যানুয়াল জেনারেল মিটিং করার বিষয়ে কি এই দুটি কোম্পানির মধ্যে কোনো পার্থক্য রয়েছে আইনে? আইনে অ্যাকচুয়ালি বলেছে এভরি কোম্পানি, জি, সেকশন 81-এ যেটা শুরুই হয়েছে এভরি কোম্পানি শেল, এখানে বলা নাই প্রাইভেট অর পাবলিক, তার মানে দুইটাই এখানে কভার করছে। তো এভরি কোম্পানি শেল হোল্ড এ মিটিং, মানে এভরি জর্জিয়ান ক্যালেন্ডার ইয়ার বলেছে এইভাবে যে একটা মিটিং থেকে আরেকটা মিটিংয়ের ডিস্টেন্স 15 মান্থ ক্রস করতে পারবে না। এটা হলো নট দ্য ফার্স্ট মিটিং। ফার্স্ট মিটিং বলেছে যে একটা কোম্পানি ফ্রম দ্য ডেট অফ ইনকর্পোরেশন 18 মান্থসের মধ্যে এটা করতে হবে। যদি ফেল করে রেজিস্টার বরাবর অ্যাপ্লিকেশন করলে রেজিস্টারের ক্ষমতা আছে আপ টু 90 ডেজ পর্যন্ত এটা এক্সটেন্ড করে দেওয়া। দিস ইজ ফর দ্য ফার্স্ট মিটিং। বাট পরের মিটিংগুলো আপনার যদি উইদিন 15 মান্থস এটা করে ফেলতে হবে। আর যদি ফেল করে তাহলে ওই আরজিএসসির ক্ষমতা আছে শুধু 90 ডেজ এক্সটেন্ড করার, এরপরে যদি করতে হয় আপনাকে কোর্টে গিয়ে ওটা কোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হবে। তাহলে এটি প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি উভয় কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য এজিএম করতে হবে। কিন্তু আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে অনেক সময় দেখে থাকি যে যেহেতু প্রাইভেট লিমিটেড একই পরিবারের মধ্যে সদস্যদের মধ্যে হয়ে থাকে, তারা হয়তো এজিএম করার বিষয়ে একটু রিল্যাক্সড থাকে। এইসব ক্ষেত্রে রিল্যাক্স থাকলে তো হবে না, আইনে যে আইনের বাইরে গিয়ে তো ওনারা কিছু, আপনি একটা যখন কোম্পানি ফর্ম করেছেন আপনাকে ওইটা কোম্পানি আইনে যেভাবে বলা আছে ওইভাবেই অপারেট করতে হবে, না করলে আপনি ঝামেলায় পড়বেন। কোম্পানি গঠনের পরে যদি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন সংশোধনের প্রয়োজন হয়, এটি কিভাবে করতে হবে? আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন সংশোধন করা অত ডিফিকাল্ট কিছু না, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ব্যাপার। সেকশন 20-তে যেটা বলেছে যে সাবজেক্ট টু প্রভিশন অফ দিস অ্যাক্ট অ্যান্ড দ্য মেমোরান্ডাম অফ এ কোম্পানি, যে ওই কোম্পানির মেমোরান্ডামে এবং আইনের যদি কোনো রেস্ট্রিকশন না থাকে তাহলে একটা স্পেশাল রেজুলেশন করে যে কোনো আর্টিকেল চেঞ্জ করে ফেলা যায়। জি, এটি কি তাহলে ইউ ডোন্ট নো এক্সট্রা ইজিএম বা এজিএম এর মাধ্যমে স্পেশাল রেজুলেশন, হ্যাঁ একটা ইজিএম এক্সট্রাঅর্ডিনারি স্পেশাল রেজুলেশন নিয়ে এটা চেঞ্জ করে ফেলা যায়। এরপর আপনি আরজিএসসি-তে এটা ফাইল করে দিলে ওরা এটা অ্যাপ্রুভ করে দিবে। জি, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অনেকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে বিনিয়োগ করে শেয়ার ক্রয়ের মাধ্যমে। এখন যদি এক্ষেত্রে শেয়ার হস্তান্তর হয়ে থাকে সেক্ষেত্রে প্রক্রিয়াটা কি
এবং যদি কোনো ব্যক্তি কোম্পানি গঠন হওয়ার পরবর্তীতে কোনো কোম্পানিতে শেয়ার ক্রয়ের মাধ্যমে অন্তর্ভুক্ত হতে চায়, সেক্ষেত্রে কি কি সাবধানতা লক্ষ্য রাখা উচিত বলে আপনি মনে করেন? কেউ যদি কোনো একটা কোম্পানিতে নতুন করে শেয়ার কিনতে চায়, জি, আমি বলবো প্রথমেই আরজেসিতে গিয়ে আইদার উনি বা যে এই ব্যাপারগুলো সম্পর্কে ওয়াকিবহাল, আরজেসিতে গিয়ে ওই কোম্পানির শিডিউল এক্সট্রা নেয়। জি, শিডিউল এক্সট্রাতে ওই কোম্পানির এন্টায়ার মানে কারেন্ট পজিশনটা বুঝতে পারবেন, শেয়ার হোল্ডিংস অ্যান্ড হু ইজ হু ইন দ্য কোম্পানি। আমি বলছি যে আমি এই কোম্পানির ডাইরেক্টর, আমি এত শেয়ার হোল্ড করি, আসলে আমি হোল্ড করি কিনা, ইট উইল বি রিফ্লেক্টেড ইন দ্য শিডিউল এক্স অফ দ্যাট কোম্পানি। ওইটা দেখা, ইয়ারলি রিটার্ন ফাইল করেছে কিনা, প্রপার এজিএম করেছে, ইনকাম ট্যাক্স দেয় কিনা কোম্পানিটা, এগুলো কিন্তু অত বেশি কঠিন নয়। যে কেউ চাইলে দিস অল আর পাবলিক ডকুমেন্টস, এগুলো বের করে কোম্পানির লাইবিলিটি আছে কিনা, কোনো লিটিগেশন পেন্ডিং আছে এখন কিনা, লায়াবিলিটি গুলোর বিষয়ে যদি কোনো আপনি কারচুপি করে থাকে, বিশেষ করে আপনি ব্যালেন্স কারচুপি হয়ে থাকে, বিশেষ করে ব্যাংকে হয়তো বা তাদের প্রপার্টি মর্গেজ থাকতে পারে বা এরকম হয়, আপনি ওইটার ব্যালেন্স ওই কোম্পানির প্রিভিয়াস ইয়ারের অডিট রিপোর্টটা নেন, একজন ইন্ডিপেন্ডেন্ট অডিটরকে দিয়ে অডিট করান। আপনার একটু পয়সা খরচ করতে হবে, ঠিক আছে, ওইটা করলে আমি শিওর, আশা করি সব কিছু আপনি ইনফর্ম হওয়ার পরে দেন ইউ গো। আর এখানে শেয়ার হস্তান্তরের প্রক্রিয়াটা কি হবে? শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া, আপনি প্রথমে তো আপনার নামে শেয়ার ইস্যু করলো, যে অ্যামাউন্টের ধরেন 100টা শেয়ার আপনার কাছে 1 টাকা করে বিক্রি করলো, আপনি 100 টাকা কোম্পানির ইয়েতে দিলেন, ঠিক আছে। এরপরে ফর্ম 117 আছে, ওইটা এক্সিকিউট করলেন আরজেসিতে গিয়ে। ওটাতে অ্যাকচুয়ালি একজন লয়ারের দরকার আছে, একটা মানুষ চাইলে অত কিছু বুঝবে না, ঠিক আছে। সো সবচেয়ে সিম্পলেস্ট হলো আপনি শেয়ারের টাকাটা জমা দিলে, দেন আপনার একটা ফর্ম 117 এক্সিকিউট করলো, আরজেসি ওটা অ্যালাউ করে দিল, পরে ওদের শিডিউল এক্সটা আপডেট করে দিল, যে আপনার নামটা ওখানে ইনসার্ট হয়ে গেল, যে অমুক এত শেয়ার হোল্ডিং। অনেক ক্ষেত্রে একটি অভিযোগ চলে আসে যে কোনো একজন ব্যক্তি কোম্পানির শেয়ার হোল্ডার ছিলেন, কিন্তু অন্যান্য শেয়ার হোল্ডাররা প্রতারণামূলকভাবে তার শেয়ারগুলো আরেকজনের কাছে, থার্ড পার্টির কাছে বিক্রি করে দিয়েছেন, এবং যার শেয়ার বিক্রি করা হয়েছে উনি হয়তোবা নিজেও এটি সম্পর্কে জানেন না। এক্ষেত্রে ওই ব্যক্তির কি আইনে প্রতিকার রয়েছে? এরকম হয়, এরকম আমরা নিজেরাই একটা মামলা করেছিলাম এটা, এবং অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত ডিভির কাছে সিগনেচার করার জন্য, এক্সপার্টের জন্য, এবং আমাদের ক্লায়েন্টের ফেভারে আসছে যে সিগনেচার নকল হয়েছে, এবং দিস গাই হি ইজ স্টিল ইন দ্য জেল, যে করেছে এটা। আচ্ছা, আপনার কোম্পানি আইনে যেটা আছে সেকশন 43 রেকটিফিকেশনের জন্য আপনি কোম্পানি কোড মামলা করলেন, এটা তো কোম্পানি আইনের রেমেডি। আর আরো আছে সেটা পিনাল কোর্টে, দণ্ডবিধিতে, হ্যাঁ 406 420 তে করেন। সো আপনার অনেক রেমেডি আছে কোম্পানি আইনের সেকশন 43, আর দুইটা সেপারেট, একটা ক্রিমিনাল প্রসিডিং আর একটা কোম্পানি আপনার ওগুলা উদ্ধার করার জন্য রেকটিফিকেশন করলেন। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে বিশেষ করে ছোট কোম্পানিগুলোতে একজন শেয়ার হোল্ডার বা একজন পরিচালকের সাথে আরেকজন পরিচালকের মতবিরোধ থাকে, বা পরিচালক বৃন্দ আরেকজন পরিচালককে কোম্পানিতে তার মতামত গ্রহণ করছেন না, বা তাকে কোম্পানির বোর্ড মিটিংয়ে পার্টিসিপেট করতে দিচ্ছেন না, বা অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের অভিযোগ আসে যে ডিভিডেন্ড দেওয়া থেকে শেয়ার হোল্ডারদেরকে বঞ্চিত করা হচ্ছে পরিচালকরা। সেক্ষেত্রে একজন শেয়ার হোল্ডার, তিনি পরিচালক হন বা না হন, উনি কি আইনে প্রতিকার পেতে পারেন? আচ্ছা, এই জিনিসটা আইনে সুনির্দিষ্ট প্রতিকার আছে সেকশন 233 তে। এটা হলো প্রোটেকশন অফ দ্য রাইটস এন্ড ইন্টারেস্ট অফ মাইনরিটি শেয়ার হোল্ডার্স। মাইনরিটি বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? মাইনরিটি, এখন এখানে আমার কিছু কথা বলার আছে, সেটা হলো আইনে বলছে এনিথিং দ্যাট প্রিজুডিস এ শেয়ার হোল্ডার হু হোল্ডস মাইনরিটি শেয়ার। আচ্ছা, এখন আইনে এটাও বলে দিয়েছে সাবজেক্ট টু 10% শেয়ার হোল্ড করতে হবে। আচ্ছা, তাহলে আমি অ্যাজ পার ল আইনের ভিতরে যেটা বলছি সেটা হলো 10% টু 49% যারা হোল্ড করছে দে আর মাইনরিটি শেয়ার হোল্ডার্স। আইনে কিন্তু 1 থেকে 9%-এর জন্য কোনো প্রোটেকশনের কথা বলে নাই। আচ্ছা, এখন এই মাইনরিটি শেয়ার হোল্ডাররা 233-তে হাইকোর্টে, কোম্পানি কোর্টে অ্যাপ্লিকেশন করতে পারবে,
ওনারা যদি কোম্পানি তাদের স্বার্থ রক্ষার জন্য, তাদের স্বার্থ রক্ষার জন্য কোম্পানির ডাইরেক্টর বলেন বা যে কোনো কন্ডাক্ট যেটা ওনাদেরকে প্রিজুডিস করেছে এটার জন্য করতে পারেন। এই জিনিসটা এখানে আমি আরেকটু অ্যাড করতে চাই। তাহলে যারা 1 থেকে 9% শেয়ার হোল্ড করে, ওরাও তো শেয়ার হোল্ড করে, ইভেন যে একটা শেয়ার হোল্ড করে, হি ইজ অলসো এ শেয়ার হোল্ডার, তার কি হবে? আইনে কিন্তু কিছু বলার নেই। এমনও হয়েছে আমি দেখেছি। আপনি কি বলছেন যে এটি 10% এর অধিক হতে হবে? 10% থাকতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ at least minimum 10% to be exactly. considered as a minority, as a to file an application under section 233. জি। তাহলে 1 থেকে 9% এদের জন্য there is no protection in the law, জি, ঠিক আছে? আপনার ধরেন এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক, আবার পাবলিক লিমিটেড, ওদের তো কোনো প্রোটেকশনই নাই ওইভাবে। জি। একটা মানুষ 10টা শেয়ার কিনছে স্টক থেকে, কিন্তু কোম্পানি যেভাবে ইচ্ছা ওনারা ডিসিশন নিচ্ছে, ওটার দাম কমাচ্ছে, দাম বাড়াচ্ছে, ঠিক আছে, কোনো প্রোটেকশন। শেয়ারহোল্ডার শুধু এজিএম এর সময় ভোট দিতে পারছেন। মজার ব্যাপার হলো আমি দেখেছি আপনার এটাকে বলে রেজিস্ট্রেশন স্যুট এটা হলো জার্মান কর্পোরেট গভর্নেন্স কোড বলে। আপনি 1% শেয়ার হোল্ড করলেও কিন্তু ইউ ক্যান ফাইল এ স্যুট, আপনি যদি কোনো কোম্পানির দ্বারা প্রিজুডিস হন। তারপর ইউরোপিয়ান আদার জুরিসডিকশনগুলোতে আছে, এটাকে বলে ডেরিভেটিভ স্যুট। আপনার কোনো নির্দিষ্ট দেয়া নাই, বার দেয়া নাই যে এত % শেয়ার হোল্ড করতে হবে। 1 থেকে 9% যারা হোল্ড করছে তাদের তো অ্যাকচুয়াল কোনো প্রোটেকশন আইনের মধ্যে নাই, লিগ্যাল রেমেডি নেই। হ্যাঁ, যেটা হইতে পারে আমি 5% হোল্ড করছি, আপনি 5% হোল্ড করছেন, তাহলে দুজন মিলে 10% হলে আমরা দুজন যদি প্রিজুডিস হই একটা কোম্পানি, তাহলে আমরা দুজন মিলে ফাইল করতে পারি। সেক্ষেত্রে রিস্ক থেকে যায়, একজনকে কোম্পানির বাকিরা কনভিন্স করে মামলা থেকে সরিয়ে দিল, তাহলে কিন্তু আমার আর কোনো রেমেডি থাকছে না। কোম্পানির অবসায়নের বিষয়ে জানতে চাচ্ছি যে একটি লিমিটেড কোম্পানি কিভাবে বিলুপ্ত বা অবসায়ন করা যেতে পারে। আর যেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এর সাথে সম্পৃক্ত যেটি চলে আসছে, সেটি হচ্ছে যে বিভিন্ন অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে ই কমার্স সাইটগুলো যে প্রতারণা করেছে এবং এখানে প্রায় বিভিন্ন ভুক্তভোগী ক্রেতাদের হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। এই টাকাগুলো কি কোম্পানি অবসায়ন করে, যে কোম্পানিগুলো প্রতারণা করেছে সেই কোম্পানিগুলো অবসায়ন করে এই টাকাগুলো ফেরত পাওয়া সম্ভব এবং এর প্রক্রিয়াটা কি? কোম্পানি ওয়াইন্ডিং আপ যেটা বলে, ডিসলভ করে দেওয়া, সেটা কোম্পানি আইনের পার্ট রোমান ভি, ওই পার্টে পুরাটার প্রসেস বলা আছে। আচ্ছা, একটা কোম্পানি সেটা আইদার কোর্ট অর্ডারের মাধ্যমে, সেকশন 234 1 সাবক্লজ 1 মনে হয়, যে বাই এ কোর্ট অর্ডার একটা কোম্পানি ওয়াইন্ডিং আপে যাইতে পারে। তারপরে আছে আপনার ভলান্টারিলি কোম্পানি ওয়াইন্ডিং আপ করতে পারে। আর একটা হলো যে এটা আর ভলান্টারিটা আমার মনে হয় ইন্টারকানেক্টেড, বিকজ থার্ডটা হলো সাবজেক্ট টু সুপারভিশন অফ দ্য কোর্ট। একটা কোম্পানি ভলান্টারিলি ডিসিশন নিল যে ওনারা ওয়াইন্ডিং আপে চলে যাবে, বাট ওনারা মনে করছে যে ওনারা সব কিছু প্রপারলি অবজার্ভ করতে পারবে না, সো দে কোর্টের কাছে যায় যে এটা একটু আপনার কোর্টের সুপারভিশনে যাতে এটা কোর্টের তত্ত্বাবধানে এটি এখন বিলুপ্ত হচ্ছে। এটা 241-এ যেটা বাই দ্য কোর্ট অর্ডার, সেখানে কিছু ক্রাইটেরিয়া বলা আছে। প্রথমে হলো একটা কোম্পানি স্পেশাল রেজুলেশন নিয়ে ওরা বললো যে আমরা ওয়াইন্ডিং আপে চলে যাব। সেকেন্ডলি হইতে পারে যে কোম্পানিটা মোর দ্যান 1 ইয়ার দে আর নট ইন অপারেশন। থার্ডলি হইতে পারে ওই যে এখন ই কমার্সের ওইটা চলে আসবে, সেটা হলো দে আর নট ক্যাপেবল অফ পেইং দেয়ার ডেটস, লায়াবিলিটিস। দিস আর দ্য আরও কিছু সার্কামস্টান্সেস আছে। এই আরেকটা আছে যে ইফ দ্য কোর্ট থিংস ইট উড বি জাস্ট অ্যান ইকুইটেবল টু ওয়াইন্ড আপ দ্য কোম্পানি। তো এটা হলো বাই দ্য কোর্ট অর্ডার। আর ভলান্টারিটা আরও ইজি, ওনারা রেজুলেশন নিয়ে ওনারা করে দিল যে আমরা ওয়াইন্ডিং আপে চলে যাব। আর থার্ডটা হলো সাবজেক্ট টু সুপারভিশন অফ দ্য কোর্ট, ঠিক আছে? ভলান্টারি ডিসিশন নেওয়ার পরে কোর্ট সুপারভাইজ করে ওটা সব কিছু করলো। এখন ওয়াইন্ডিং আপে যখন চলে যাবে তখন কিন্তু এই কোম্পানির ইট উইল নো লঙ্গার এক্সিস্ট। এর আগে যেটা করতে হবে যে এটার ক্রেডিটর কারা ছিল, গ্যারান্টর কারা ছিল, ঠিক আছে? তারপরে কে এর থেকে পয়সা পাবে, একজন অডিটর নিয়োগ দিয়ে সব কিছু এক্সিস্টিং যত ওদের অ্যাসেট আছে সব কিছু করবে, যত লায়াবিলিটি আছে, ঠিক আছে? কে তাদের থেকে টাকা পাবে, ঠিক আছে? এগুলা কোর্টই সব কিছু করে দিবে, ঠিক
ঠিক আছে, কোর্টে অ্যাপয়েন্ট করে দেওয়ার পরে একজন লিকুইডেটর এখানে অ্যাপয়েন্ট করবে কোর্ট, এবং এই লিকুইডেটর সব কিছু ওভারসি করবে, সুপারভাইজ করবে, যার যার টাকা তাকে যে দিয়ে দিবে, যদি এক্সট্রা কিছু থেকে থাকে কোম্পানিতে যারা ডাইরেক্টর ছিল তাদেরকে দিয়ে দিবে। ই কমার্সে যেটা বললেন, সাপোজ আমি দেখেছি, কারো নাম বলতে চাই না, যে ওনার আছে শুধু 50 কোটি টাকা, কিন্তু মার্কেটে ওনার থেকে পাবে 300 কোটি টাকা। জি, ওইটা তো আর অ্যাকচুয়ালি অবসায়ন করে এটি যারা দেনাদার রয়েছে তারা আসলে কতটুকু দিবে টাকা, ফেরত পাবে এটা সুযোগ নেই। ব্যারিস্টার ইউসুফ খান রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী সপ্তাহে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।